তো আমরা ছিলাম ফার্স্ট ফেজে। ছিলাম ক্লাস 1-এর এ থেকে শুরু করে আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি, 1-এর H পর্যন্ত ক্লাস করেছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে টপিকসগুলোর মধ্যে, আশা করি সেগুলো আপনাদের কাছে ক্লিয়ার। হু ভার্সেস হুমের মধ্যে আলোচনা করেছিলাম যে কোথায় কোথায় আপনি হুম ব্যবহার করবেন, কোথায় কোথায় আপনি হু ব্যবহার করবেন, এবং কখন হুমের পরিবর্তে আপনি শুধু হু বসিয়ে কাজ চালাতে পারবেন, অর্থাৎ হুমের ভাত হু খেয়ে ফেলছে, এরকম একটা সেন্স থেকে আমরা আগের ক্লাসটা করেছিলাম। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে ক্লাস 1-এর আই। বলেছিলাম 1-এর আই ক্লাসটা আগে দেখে নিতে। যারা নিয়মিত ক্লাস করেন আশা করি তারা এই ক্লাসটা আগে থেকে দেখে নিয়েছেন বা বোঝার চেষ্টা করেছেন যে 1-এর আইতে কি কি টপিকস আমরা আলোচনা করেছি সেই ব্যাপারটা। 1-এর আইয়ের যে টপিকসটি সেটির নাম ছিল আপনার ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখুন আমরা কিন্তু একদম ফার্স্ট ফেজে আলোচনা করছিলাম কি নিয়ে? আলোচনা করছিলাম নাউন এবং প্রোনাউন নিয়ে। নাউন অ্যান্ড প্রোনাউন নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল। সো নাউনের পার্টটা কিন্তু আমরা অলরেডি ক্লিয়ার করে ফেলেছি, এখন আমরা প্রোনাউনের পার্টটা ক্লিয়ার করছি। সো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে কোনগুলো? যেসব প্রোনাউন আপনার নির্দেশক, মানে নির্দেশ করে কোনো কিছু বা ইঙ্গিত করে, এইরকম কিছু প্রোনাউন আছে। এই প্রোনাউনগুলো নিয়ে আমরা এই টপিকসে আলোচনা করেছি। তো নির্দেশক বা ইঙ্গিতবাহী কিছু প্রোনাউন আছে যেগুলোকে আমরা চিনি এইভাবে। কাছে বোঝানোর জন্য ব্যবহার করি দিস, আর দূরে ব্যবহার করার জন্য ব্যবহার করি দ্যাট। দিসের বহুবচন হচ্ছে আপনার দিস, আর দ্যাটের বহুবচন হচ্ছে দোজ। সো এটা কিন্তু আপনার কোনো কিছুর পরিবর্তে ব্যবহৃত হয়, এই কারণে এটা প্রোনাউন। এবং যেহেতু আমরা দিস ইজ অ্যান এপল বললে আমরা আসলে আঙ্গুল দিয়ে কোনো একটা দিকে কোনো একটা জিনিসকে বুঝাচ্ছি, ঠিক আছে? দিস ইজ অ্যান এপল অথবা দিস ইজ আ ম্যাঙ্গো, হ্যাঁ, তখন কিন্তু আসলে আমরা একটা জিনিসকে ইঙ্গিত দিয়ে বলি যে এটা ম্যাঙ্গো। আর একটু দূরে হলে, যদি একটু দূরে হয় তাহলে বলি ওইটা, ওইটা। একটু দূরে হলে আমরা বলি ওইটা একটা আমব্রেলা। দূরে হলে বলি কি এটা একটা আমব্রেলা। দিস, এখানে আমরা কাছে হলে বলি দিস ইজ অ্যান ম্যাঙ্গো, দিস ইজ আ ম্যাঙ্গো। আর দূরে হলে আমরা ব্যবহার করি কি দ্যাট। তার মানে দেখুন এই দ্যাট এবং দিস আসলে প্রোনাউন কেন? কারণ এগুলো কোনো একটা জিনিসের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে। দ্যাট ইজ অ্যান আমব্রেলা মানে ওইটা একটি ছাতা, আর দিস ইজ ম্যাঙ্গো এটা হচ্ছে এটা একটা আম। তার মানে কাছে এবং দূরে নির্দেশক বোঝাতে আমরা সিঙ্গুলার হিসেবে দিস এবং দ্যাট ব্যবহার করি, আর প্লুরাল যদি অনেকগুলো হয় তাহলে দিস এবং দোজ ব্যবহার করি। আশা করি 1-এর আই ক্লাসটা আপনারা দেখেছেন এবং ক্লিয়ারলি বুঝেছেন যে যেখানে কী নিয়ে আলোচনা করা হয়েছে এবং কী বিষয়বস্তুগুলো ছিল। আমরা 1-এর আই আলোচনা বিস্তারিত করব না, কারণ 1-এর আই আমরা আপনাদেরকে আগের ক্লাসের পিডিএফ এবং আগের ক্লাসের ভিডিও আপনাদেরকে আপলোড করে দিয়েছিলাম। আশা করি আপনারা দেখেছেন, পিডিএফ ফাইলটি পড়েছেন। সো এই টপিকসগুলো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। আমরা যে ব্যাপারটা একটু আপনাদেরকে হাইলাইটস করে দেই সেটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে কয়েকটা পার্ট আবার নতুন নতুন জিনিস আবিষ্কার হতে পারে। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে হতে পারে, দেখুন আমরা প্রথমে শিখছি কি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, এখন যেটা শিখলাম সেটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন এই ডিমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোই আপনার ক্ষেত্রবিশেষে আচরণ করতে পারে ডিমনস্ট্রেটিভ অ্যাডভার্ব হিসেবে। আবার এই ডিমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোই ক্ষেত্র বিশেষে আচরণ করতে পারে ডিমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ হিসেবে। এই টপিক্সটা একটু খেয়াল করেন। এখানে আমরা 3টা টপিক্স দাঁড় করেছি, একটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ অ্যাডভার্ব, ডিমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। এই এরাই, এই 4টা জিনিসই আপনার কি করতে পারে, কখনো কখনো প্রোনাউন হতে পারে, কখনো কখনো অ্যাডভার্ব হতে পারে। এই 4টা অ্যাডভার্ব হতে পারে শুধু এটা, ঠিক আছে, বাকিগুলো না। আবার কখনো কখনো অ্যাজেক্টিভও হতে পারে। এই ব্যাপারটা একটু আপনাদের সাথে ক্লিয়ার করি। দেখুন, তো প্রোনাউন হিসেবে ব্যবহার হবে তখন যখন, মনে রাখবেন, ওরা সিঙ্গেল বসে, এদের আশেপাশে কোনো শব্দ নেই, সিঙ্গেল যদি বসে তখন এরা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যদি কোনো প্রোনাউন, এই ধরনের কোনো প্রোনাউন যদি কোনো নাউন নিয়ে বসে, এখানে কোনো নাউনের সাথে বসে, তাহলে সেই প্রোনাউনটা হয়ে যায় কি, সেই প্রোনাউনটা হয়ে যায় অ্যাজেক্টিভ।
যে কারণে এটার একটা নতুন নামকরণ করা হয়, বলা হয় প্রোনমিনাল অ্যাজেক্টিভ। প্রোনমিনাল অ্যাজেক্টিভ। কারণ কি? কারণ এরা প্রোনাউন থেকে উৎপন্ন হয়েছে। প্রোনাউন থেকে উৎপন্ন হয়ে যদি অ্যাজেক্টিভের মতো কাজ করে তাহলে সেগুলোকে আমরা প্রোনমিনাল অ্যাজেক্টিভ বলি। কখন? যেমন ধরুন আমি যদি বলি দিস বুক ইজ নাইস। খেয়াল করেন, আমি যদি দিস এই শব্দটা সিঙ্গেল বসাতাম তাহলে এটা প্রোনাউন হতো, কিন্তু আমি কিন্তু এটা সিঙ্গেল বসাই না, এটার পর কি করেছি? একটা নাউন বসিয়েছি। নাউনটা হচ্ছে কি? বুক। তার মানে এইখানে দিসের পর আমি একটা নাউন বসানোর কারণে এই দিস শব্দটা এখন আপনার অ্যাজেক্টিভের ভূমিকা পালন করছে। কারণ কি? কারণ এটা এই বুক শব্দটাকে মডিফাই করতেছে। তার মানে এখানে দিস শব্দটা কিন্তু একা বসে নাই, এখানে কীভাবে বসছে? একটা নাউন পাশে নিয়ে বসছে। বাট আমি যদি এইভাবে লিখতাম যে দিস ইজ আ ম্যাঙ্গো, এইভাবে যদি লিখতাম তাহলে দিস এখানে দেখুন সিঙ্গেলই বসছে, এরপর আর কোনো নাউন নেই, ভার্ব আছে, নাউন নাই। সো এটা হচ্ছে আপনার ডিমনস্ট্রেটিভ প্রোনাউনের কাজ করছে, এটা প্রোনাউন। বাট এই শব্দটায় যদি কোনো একটা নাউন নিয়ে বসে তাহলে সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি এটি একটি অ্যাজেক্টিভে পরিণত হয়েছে এবং এটাকে আমরা ডিমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ বলি। এরপর দেখুন ডিমনস্ট্রেটিভ অ্যাডভার্ব বলে একটা কথা আছে। এটা তাহলে কখন হবে? যখন এই প্রোনাউনগুলো কি কার আগে বসে? কোনো অ্যাজেক্টিভের আগে বসবে, তখন সেটাকে আমরা কি বলবো? ডিমনস্ট্রেটিভ অ্যাডভার্ব বলবো। কেন? কারণ অ্যাজেক্টিভের মডিফায়ার হচ্ছে কি? অ্যাডভার্ব। অ্যাজেক্টিভের মডিফায়ার মানে অ্যাজেক্টিভকে যারা মডিফাই করে তাদেরকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। যেমন ধরুন আমি বললাম একটা প্রশ্ন যে শি ইজ নট দ্যাট বিউটিফুল। এখন দেখুন আমি যে বললাম শি ইজ নট দ্যাট বিউটিফুল, এখানে বিউটিফুল শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ। এই অ্যাজেক্টিভকে মডিফাই করতেছে এই দ্যাট। শি ইজ নট দ্যাট বিউটিফুল, সে অতটা সুন্দর নয়। দ্যাট বিউটিফুল, এখানে দ্যাটের মানে হচ্ছে অতটা সুন্দর। সুন্দর কীরকম? অত বেশি না, দ্যাট বিউটিফুল। ঠিক আছে? তার মানে অ্যাজেক্টিভকে মডিফাই করার কারণে এই দ্যাট এখানে আপনার অ্যাডভার্বের কাজ করছে। এই ফাংশনটা আপনাকে একটু জানতে হবে যে এইগুলো ক্ষেত্রবিশেষে প্রোনাউন হয়, ক্ষেত্রবিশেষে অ্যাডভার্ব হয়, ক্ষেত্রবিশেষে অ্যাজেক্টিভের ভূমিকা পালন করতে পারে। এই ব্যাপারটা আশা করি আপনারা আগের ক্লাস থেকে ক্লিয়ার হয়েছেন। আমরা এখানে আর বিস্তারিত যাচ্ছি না। যারা ক্লাসে আছেন একটু বলবেন যে আপনারা এই টপিকসটা ক্লিয়ার করেছেন কিনা। সো আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। আমরা তাহলে কি একের যে ক্লাসে যেতে পারি? ঠিক আছে, আমরা একের যে ক্লাসে যাচ্ছি। দেখুন একের যে ক্লাসে চলে আসছি আমরা। একের যে ক্লাসে নতুন একটা প্রোনাউন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি? ইনডেফিনিট প্রোনাউন। দেখুন এগুলো আসলে তেমন একটা জটিল বিষয় না, তবে জানার সেজন্য আমি এটা নিয়ে আসছি এখানে, জানার দরকার। ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে সেটা যেটা ডেফিনিট না, অনির্দিষ্ট। ঠিক আছে? অনির্দিষ্ট প্রোনাউন। যেমন আমি বললাম অ্যানাদার কি? আরেকটা। এটা একটা প্রোনাউন, এটা কিন্তু আপনার অনির্দিষ্ট, কারণ আমি কাউকে ফিক্সড করি নাই। ঠিক আছে? কাউকে ফিক্সড করে বলি নাই। এনিবডি এইসব প্রোনাউন যখন কোনো ব্যক্তি বস্তুকে এক্স্যাক্টলি বোঝায় না তখন সেগুলোকে আমরা ইনডেফিনিট প্রোনাউন বলি। ইনডেফিনিট প্রোনাউনগুলো আপনার কখন সিঙ্গুলার হচ্ছে, কখন প্লুরাল হচ্ছে, এই ধরনের যে গ্রামাটিক্যাল ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো আশা করি সবাই জানেন। তারপরও আরও ভালো জানার জন্য, আরও ভালো বোঝার জন্য আমরা পিডিএফে খুব সুন্দর করে এই চার্টটাকে সাজিয়েছি। আপনারা জাস্ট একটু চোখ বুলাবেন, চোখ বুলালেই ব্যাপারগুলো আপনার কাছে ক্লিয়ার হবে। এগুলো একদম সিম্পল ব্যাপার, সিম্পল কিছু উদাহরণ। তো দেখুন আমি আপনাদেরকে এখন কয়েকটা সিম্পল কিছু ব্যাপার এখানে দেখাচ্ছি। একের যে ক্লাসটা হচ্ছে কি আপনার কিছু গতানুগতিক কিছু টপিক্সের উপর একের যে ক্লাসটা আমরা রেখেছি। এখানে দেখুন ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে যেটা ডেফিনিট না। এখানে দেখুন ইনডেফিনিট প্রোনাউনগুলো হচ্ছে কি অ্যানাদার, এনিবডি, এনিওয়ান, এনিথিং। এগুলো অ্যানাদার মানে কি?
এটা কিন্তু আপনি সহজেই বুঝেন, ঠিক আছে? এই কারণে এটা আমি ব্যাখ্যা করছি না, বিশ্লেষণ করছি না। তারপরেও যারা কম বুঝবেন তারা এখানে কি দেখবেন, উদাহরণগুলো দেখবেন। এই শব্দগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। অ্যানাদার, এনিবডি, এনিওয়ান, এনিথিং, ইচ, আইদার, ইনাফ, এভরিবডি, এভরিওয়ান। দেখুন এই ব্যাপারগুলো প্রত্যেকটা শব্দ এখানে দেওয়া আছে, এগুলো গ্রামার কোনো বোঝানোর কিছুই নেই, এগুলো জাস্ট আপনাকে কি করতে হবে, শিখতে হবে। এগুলো আপনারা সবাই জানেন এগুলোর মানে কি, এভরিথিং, সব কিছু, লেস, কম, লিটল, কম, মাছ। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, এখানে অনেকে মনে করবেন যে লেস, লিটল এবং মাছ, লেস, লিটল এবং মাছ এগুলো কিভাবে প্রনাউন হয়, ঠিক না? অনেকের মধ্যে এটা প্রশ্ন আসতে পারে যে এগুলো কিভাবে প্রনাউন হচ্ছে। খেয়াল করেন, মানে আমরা বলি না যে আমার কমই ভালো, হ্যাঁ, আমার কম পছন্দ, আমার অল্প কিছু পছন্দ, ঠিক না? সেই ক্ষেত্রে লেস শব্দটা আপনার প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়। আপনার পরিমাণটা কেমন, আমার পরিমাণটা কম, ঠিক না? আমরা বলি না কমই আমার ভালো, কম, অল্প, অল্পই আমার ভালো, অল্পই আমি ভালোবাসি। এই অল্পকে কিন্তু আপনি নাউন হিসেবে ব্যবহার করতে পারেন, প্রনাউন হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ কোনো একটা পরিমাণকেও নাম আকারে প্রকাশ করা যায়, মানে নামের পরিবর্তে প্রকাশ করা যায়। লেস, তারপর হচ্ছে কি আপনার লিটল, তারপর হচ্ছে কি মাছ। এই শব্দগুলো অনেকেই জানেন যে এগুলো হচ্ছে কি পরিমাণ বোঝায়, লিটল, মাছ, ঠিক আছে, বুঝাবে। কিন্তু এগুলো সিঙ্গেলই ব্যবহৃত হতে পারে। যদি এরা সিঙ্গেল ব্যবহৃত হয় কোনো একটা জায়গায়, তাহলে এরা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? সিঙ্গেল ব্যবহৃত হলে, যেমন আমরা একটা কথা বলি যে লেস ইজ মোর, লেস ইজ মোর মানে কি কমই আমার বেশি। আমরা বলি না কমই, কমটাই কি অনেক বেশি, লেস ইজ মোর, লেস ইজ মোর। আবার দেখুন লিটল, লিটল ইজ নোন, লিটল ইজ নোন মানে কি খুব কম আমার জানা, লিটল ইজ নোন। তাহলে দেখুন এটা সিঙ্গেল বসছে এবং এখানে সাবজেক্ট হিসেবে বসছে, সে কারণে এটা হচ্ছে কি আপনার প্রোনাউন। এখানে লিটল শব্দটা হচ্ছে প্রোনাউন। লিটল ইজ নোন বাই মি, খুব কমই আমার জানা, লিটল ইজ নোন। সো এগুলো আপনার নাউন হিসেবে ব্যবহৃত হয়, প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। এই ব্যাপারটা জাস্ট আপনার কাছে আমি তুলে ধরেছি, ব্যাপারটা আশা করি ফিল করেছেন। তো এইভাবে আপনার প্রোনাউনগুলো এখানে দেওয়া আছে, নাইদার, নোবডি, নো ওয়ান, নাথিং, ওয়ান, আদার, সামবডি, সামওয়ান, সামথিং, ঠিক আছে? এগুলো আপনার ইনডেফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। আপনার এই সংজ্ঞা টঙ্গা কোনো কিছুই পরীক্ষা আসবে না, এগুলো জাস্ট আপনাকে জানতে হবে যে এগুলো আসলে কীভাবে ব্যবহৃত হয়, কখন সিঙ্গুলার হচ্ছে কখন প্লুরাল হচ্ছে, এই ব্যাপারটাই জাস্ট এখানে ফোকাস করবেন। কখনো কখনো ইউ এই শব্দটাও আমরা ইনডেফিনিট হিসেবে ব্যবহার করি, অনির্দিষ্ট হিসেবে ব্যবহার করি, ঠিক আছে? যেমন তোমরা জেনে থাকো, জেনে থাকবা, এখানে এখানে তোমরা বলতে আসলে কাদের বুঝাচ্ছি, এখানে তোমরা বলতে ফিক্সড কাউকে বুঝাচ্ছি না। মনে করেন আমি কোনো একটা জায়গায় কথা বলতেছি, কোনো একটা বইয়ে লিখলাম তোমরা জেনে থাকবে, তোমরা জানো যে, তোমরা শুনে থাকবে, তোমরা শুনে থাকবে অমুক ব্যক্তির কথা। ওইখানে যে তোমরাটা ব্যবহার করি এটা হচ্ছে কি ইনডেফিনিট, কারণ এই তোমরা দিয়ে আমি কোনো ফিক্সড কাউকে বুঝাচ্ছি না, এটা আননোন, এই কারণে এটাকে ইনডেফিনিট প্রনাউন হিসেবে ব্যবহার করা যায়। তারপর দেখুন আমরা এখন কিছু ইনডেফিনিট প্রনাউন দেখাবো যারা আসলে প্লুরাল, প্লুরাল মানে কি এরা প্লুরাল ভার্ব নিবে, যেমন বোথ, ফিউ, ফিউয়ার, মেনি, তারপর হচ্ছে আদার্স, সেভারাল, দে। এরপর দেখুন কিছু প্রোনাউন আছে যারা সিঙ্গুলার এবং প্লুরাল দুইভাবে ব্যবহৃত হয়। যেমন দেখুন অল, এরা সিঙ্গুলার হতে পারে আবার প্লুরাল হতে পারে, সিঙ্গুলার আবার কি প্লুরাল, এই দুইটা ক্যাটাগরিতে ওরা বসতে পারে। তো অলকে আপনি যদি প্লুরাল হিসেবে বা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করেন তো কীভাবে হয় দেখুন, অল যদি বস্তু বা বিষয় বোঝায় তখন সেটা সিঙ্গুলার হয়, কিন্তু যদি ব্যক্তি বোঝায় তখন সেটা প্লুরাল বোঝায়। যেমন দেখুন অল ইজ ফরগিভেন, সব কিছু ক্ষমা করা যায়, অল ইজ ফরগিভেন, সব কিছু ক্ষমা করা যায়, চাইলে সব কিছু কি ক্ষমা করা যায়। এখন এই যে চাইলে সব কিছু ক্ষমা করা যায় এই ব্যাপারটাকে আমরা কি বুঝছি এখানে, সব কিছু এখানে আসলে সব কিছু দিয়ে আসলে কি বুঝাচ্ছি, এই জায়গায় সব কিছু আসলে বিষয় বস্তু এরকম কিছুকে বুঝাচ্ছি যেখানে এটা আপনার সিঙ্গুলার। বাট আমি যদি মানুষ বুঝাই অল হ্যাভ অ্যারাইভড, সবাই পৌঁছে গেছে, সবাই চলে এসেছে, তখন এই অল হচ্ছে আপনার প্লুরাল ভার্ব, অল হ্যাভ অ্যারাইভড, সবাই এসে গেছে। আবার দেখুন এখানে এনি, এই এনি শব্দটা আপনার কি হতে পারে, সিঙ্গুলার হতে পারে আবার প্লুরাল হতে পারে। যেমন ইজ এনি লেফট, কোনো অবশিষ্ট আছে কি, ইজ এনি লেফট, কোনো অবশিষ্ট আছে কি, এখানে দেখুন ইজ, ইজ এখানে সিঙ্গুলার, কারণ কি, কারণ এনি দিয়ে আমি আসলে কোনো বিষয় বা বস্তু বোঝাচ্ছি যেটা গণনা করা যায় না, এরকম জিনিসকে বোঝাচ্ছি, যে কারণে আমরা এখানে ইজ ব্যবহার করেছি। কিন্তু যদি আমি ব্যক্তি বুঝাই যেটা গণনা করা যায়, আর এনি কামিং, আর কেউ কি আসছে, আর এনি কামিং, এখানে এনি শব্দটা হচ্ছে প্লুরাল, এই কারণে আমরা এখানে বহুবচন করেছি এবং আর দিয়ে বাক্যটা লিখেছি। তো এখানে এরকম আরও কিছু শব্দ আছে, যেমন মোর, মোস্ট, এগুলো আপনার সিঙ্গুলার এবং প্লুরাল দুইভাবে ব্যবহৃত হতে পারে এবং হয়। এই ব্যাপারগুলো একটু ভালো করে আপনারা দেখে নেবেন। ব্যাস এই কাহিনীটা জাস্ট, মানে এখানে কিন্তু গ্রামারের কিছুই নেই, জাস্ট এই শব্দগুলো আপনার জানতে হবে, শব্দগুলো ব্যবহারটা বুঝতে হবে, এই।
আমরা পরের টপিক্সে চলে আসছি। টপিক্সটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। টপিক্সটার নাম হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সম্পর্কে আপনারা হয়তো আগে থেকে শুনেছেন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আবার কোনটা? এটা হচ্ছে জাস্ট ওই প্রোনাউনগুলো যে প্রোনাউনগুলো দিয়ে আমরা কয়েক ব্যক্তির মধ্যে বুঝাই, ঠিক আছে? ওইটা এখানেও গ্রামারের কিছুই নেই, জাস্ট আপনাকে বুঝতে হবে কোন প্রোনাউনগুলোকে কীভাবে আমরা ব্যবহার করি। যেমন আইদার, আইদার দিয়ে আমরা দুইজনের মধ্যে বুঝাই, ঠিক আছে? এই ধরনের কিছু টপিকস এখানে আছে যেটা আপনার টোটালি আপনার নিজের থেকে বুঝতে হবে। পিডিএফটা পড়লে আপনি বুঝে যাবেন যে এখানে গ্রামারের কিছুই নেই, ঠিক আছে? আইদারের ব্যবহার কীরকম, হ্যাঁ, কোথায় কোথায় আমরা ব্যবহার করবো, এই ধরনের ব্যাপারগুলো এখানে দেওয়া আছে। তো দেখুন আইদারের ব্যবহারটা খুব ক্লিয়ারলি এখানে ব্যাখ্যা করা আছে। যেমন আইদার শব্দটা যদি সিঙ্গেল বসে তাহলে প্রোনাউন হিসেবে বসতে পারে। আইদার শব্দটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, বসতে পারে। তারপর দেখুন আইদার শব্দটি ডিটারমিনার অর অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। আইদার, সরি আইদার না, এটা হচ্ছে ইচ অফ টু। ইচ অফে চলে আসছি। যেমন দি রোম হ্যাজ এ ডোর অ্যাট আইদার এন্ড। ইচ অফ টু বুঝাতে আমরা আইদারকে ডিটারমিনার অর অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। দ্য রোম হ্যাজ এ ডোর অ্যাট আইদার এন্ড। আইদার এন্ড মানে কি উভয় এন্ডে বা দুই প্রান্তে, উভয় প্রান্তে আইদার এন্ড। তারপর দেখুন ওয়ান অর দি আদার হিসেবে আমরা আইদারকে ব্যবহার করে থাকি। যেমন ইউ ক্যান ব্রিং আইদার প্যারেন্ট। ইউ ক্যান ব্রিং আইদার প্যারেন্ট, এখানে আইদার প্যারেন্ট মানে কি তোমার বাবা মার যে কোনো একজনকে। ইউ ক্যান ব্রিং আইদার প্যারেন্ট, আইদার প্যারেন্ট। তো এখানে আমরা আইদারকে কীভাবে আপনি ব্যবহার করবেন, এখানে কিন্তু গ্রামারের কিছুই নেই। এখানে আইদারের ব্যবহারটা প্রোনাউন হিসেবে কীভাবে বসে, অ্যাডভার্ব হিসেবে কীভাবে বসে এবং অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার হিসেবে কীভাবে বসে এটা এখানে দেখানো হয়েছে। জাস্ট এটা একটু দেখবেন। এরপর দেখুন কনজাংশন হিসেবে আইদারের ব্যবহার আছে। আইদার, তারপর অর, আইদার অর, এই ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন। যখন দুইটা শব্দ একসাথে কনজাংশনের কাজ করে তখন সেটাকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলি। সো আইদার অর মানে আইদার ইউ ইট ইউর ডিনার অর ইউ গো টু ইউর রুম। হয় তুমি তোমার রাতের খাবার খাও নতুবা অথবা তুমি তোমার ঘর রুমে যাও। আইদার ইউ ইট ইউর মিল অর ডিনার অর ইউ গো টু ইউর রুম। সো আইদার এবং অর এইভাবে কিন্তু আপনার কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। জাস্ট এটা আপনার জানার জন্য আমরা এখানে আইদারের ব্যাপারটা একটু স্পেসিফিকভাবে আলোচনা করেছি। ঠিক সেমভাবে নাইদারের ব্যবহারটাকেও আমরা স্পেসিফিকভাবে এখানে ব্যবহার করেছি। যেমন অ্যাডজেক্টিভ হিসেবে নাইদার, প্রোনাউন হিসেবে নাইদার, কনজাংশন হিসেবে নাইদার এবং নর। নাইদার মাই ওয়াইফ নর আই ক্যান অ্যাটেন্ড দ্য পার্টি। না আমার স্ত্রী আর না আমি এই পার্টিতে অংশগ্রহণ করতে পারি। নাইদার মাই ওয়াইফ নর আই ক্যান। সো নাইদার এবং নরের কনজাংশনের যে রূপে এটা এখানে দেওয়া আছে। পিডিএফটা খুললেই দেখবেন এসব। এখানে অসংখ্য উদাহরণ দেওয়া আছে, বাংলা সহ অনুবাদ করা আছে এই ব্যাপারগুলো, ঠিক আছে? তারপরে দেখুন আমরা চলে আসছি রিসিপ্রাকল প্রোনাউন। রিসিপ্রাকল প্রোনাউন কোনটা এটা আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো এগুলো জাস্ট পিডিএফ থেকে একটু দেখে নেবেন। রিসিপ্রাকল প্রোনাউন হচ্ছে সেটা যেটা আপনার পারস্পরিক অর্থে ব্যবহৃত হয়। পারস্পরিক অর্থে কীভাবে ব্যবহৃত হয়? যেমন ধরেন বললাম আনিকা আনাসকে একটি কলম দেয়, এটা যেমন একটা সেন্টেন্স। আবার দেখুন আনাস আনিকাকে একটি কলম দেয়। এবার দুইটা বাক্যে না বলে আমরা রিসিপ্রাকল প্রোনাউন ব্যবহার করে বলতে পারি আনিকা ও আনাস একে অন্যকে একটি কলম দেয়। আনিকা ও আনাস একে অন্যকে একটি কলম দেয়। ব্যাপারটা হচ্ছে কি যে আমি বারবার না বলে আনিকা আনাসকে একটি কলম দেয়, আনাস আনিকাকে একটি কলম দেয় না বলে আমি বলতে পারি আনিকা ও আনাস একে অন্যকে একটি কলম দেয়। সো ভার্বের কাজ যখন পরস্পরের মধ্যে সংগঠিত হয়, পরস্পরের মধ্যে বিপরীতভাবে সংগঠিত হয়, তখনই রিসিপ্রাকল প্রোনাউনের ব্যবহারটা আমরা দেখতে পাই। দুই প্রকার রিসিপ্রাকল প্রোনাউন আছে, একটা হচ্ছে ইচ আদার, আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। ইচ আদার হচ্ছে যদি দুইজন মানুষ হয়, আর ওয়ান অ্যানাদার হচ্ছে যদি মানুষগুলো বেশি হয়, ঠিক আছে? ওয়ান অ্যানাদার হচ্ছে কি মানুষগুলো বেশি হয়। তো এটা আপনার গ্রামারে ট্রেডিশনাল গ্রামার ফলো করে, তবে মডার্ন ইংলিশ এখন বর্তমানে শুধু ইচ আদার ব্যবহার করে সব কিছু বোঝানো যায়, ঠিক আছে? ওয়ান অ্যানাদার দরকার পড়ে না। ইচ আদার বা যে কোনো একটা ব্যবহার করতে পারে যে কোনো সময়, দুইটা হোক কিংবা দুইয়ের অধিক হোক, কিন্তু একটু স্পেসিফিকভাবে জানলে ইচ আদার হচ্ছে দুইয়ের জন্য, ওয়ান অ্যানাদার হচ্ছে কি মোর দেন টু পিপল। যদি ভার্বের কাজ কয়েকজন মানুষ শেয়ার করে তখন আমরা ইচ আদার ব্যবহার করি। আমি তোমাকে একটা থাপ্পড় দিলাম, তুমি আমাকে একটা থাপ্পড় দিলে, তাহলে থাপ্পড় দেওয়াটা কি এখানে কমন? যখন থাপ্পড় দেওয়া কমন তখন আমরা এইভাবে বলতে পারি যে আমি এবং তুমি একে অপরকে থাপ্পড় দিলাম। এই যে একে অপরকে থাপ্পড় দিলাম সেটা হচ্ছে ইচ আদার, ঠিক আছে? আই অ্যান্ড ইউ স্ল্যাপড ইচ আদার, ঠিক আছে? আর যদি বেশি হয় তাহলে ওয়ান অ্যানাদার। আই ইউ অ্যান্ড হি স্ল্যাপড ওয়ান অ্যানাদার। তাহলে তিনজন কি করছে? একে অপরকে থাপ্পড় দিয়েছে। তার মানে আমি তোমাকে দিয়েছি, তুমি তাকে দিয়েছো, সে আমাকে দিয়েছে। এই যে ঘূর্ণন, এই ঘূর্ণনটাকে আমরা রিসিপ্রাকল প্রোনাউন দিয়ে ব্যবহার করে থাকি। এটাও আশা করি আলোচনার তেমন একটা টপিকস না, ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার।
এখানে আরো উদাহরণ আছে, যেমন মীরা অ্যান্ড সিনা ক্যান উইয়ার ইচ আদার্স ড্রেস। মীরা অ্যান্ড সিনা ক্যান উইয়ার পড়তে পারে ইচ আদার্স ড্রেস, মানে একে অপরের জামা কাপড় পরতে পারে। মীরা অ্যান্ড সিনা ক্যান উইয়ার ইচ আদার্স ড্রেসেস, মানে একে অন্যের জামা মীরা এবং সিনা পরতে পারে। স্পোর্টস পার্সনস ক্যান উইয়ার ওয়ান অ্যানাদার্স ক্লথ। যেহেতু স্পোর্টস পার্সন এখানে দুইয়ের অধিক, সেখানে আমরা ওয়ান অ্যানাদার্স ক্লথস, এখানে অ্যাপোস্ট্রফি দিয়েছি, একে অন্যের কাপড় পরতে পারে খেলোয়াড়রা। ঠিক আছে, এখানে আরও উদাহরণ আছে, উদাহরণগুলো একটু দেখবেন। দেখুন এই টপিক্সটা হচ্ছে ওয়ান অফ দ্যাম ভার্সেস ওয়ান অফ উইচ। কোনটা আপনি কখন ব্যবহার করবেন? ওয়ান অফ উইচ হচ্ছে কি? ওয়ান অফ উইচ হচ্ছে আপনার এই যে কোয়ান্টিফায়ার্স প্লাস উইচ, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর ওয়ান অফ দ্যাম কি? কোনো রিলেটিভ প্রোনাউন না। তার মানে ওয়ান অফ দ্যাম ইউজ করলে আলাদা আলাদা সেন্টেন্স লিখতে হবে। যেমন দেখুন এখানে আলাদা সেন্টেন্স লিখেছি। আর ওয়ান অফ উইচ লিখলে আপনাকে কী করতে হবে? আলাদা সেন্টেন্স না, এটা কমা দিয়ে লিখতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটাও আপনাদের কাছে আশা করি ক্লিয়ার। এবার দেখুন ওয়ান, ওয়ান্স অ্যান্ড ওয়ান্স, এই তিনটার মধ্যে পার্থক্য কি? ওয়ান হচ্ছে কি? এটা একটা প্রোনাউন ওয়ান। ওয়ান্স হচ্ছে কি? ওয়ানের বহুবচন। আর ওয়ান অ্যাপোস্ট্রফি এস হচ্ছে কি? ওয়ানের অ্যাপোস্ট্রফি এস মানে কি বলেন তো? ওয়ান সিঙ্গেল, একটা এক, এটা প্রোনাউন। ওয়ান্স এটা ওয়ানের বহুবচন, হ্যাঁ। আর ওয়ান অ্যাপোস্ট্রফি এস। তো খেয়াল করুন এই ওয়ান শব্দটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি আফটার অ্যান অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের পর, এটা যেহেতু প্রোনাউন এটাকে আমরা মডিফাই করতে পারি নাউন হিসেবে বিবেচনা করে। যেমন ব্লু ওয়ান, নিউ ওয়ান্স, রেড ওয়ান। ঠিক আছে, লালটা, নীলটা, রেড ওয়ান, ব্লু ওয়ান। তারপর দেখুন আমরা দি এর পরও ব্যবহার করতে পারি, যেমন দি ওয়ান, দি ওয়ান্স। তারপরে দেখুন কোশ্চেনের পর উইচের সাথেও ব্যবহার করি। উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটি চাও? উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটি চাও? দিস ওয়ান্স এবং দোজ ওয়ান্স, এগুলো আমরা ব্যবহার করি, ঠিক না? দিস ওয়ান্স মানে কি এইগুলো, দোজ ওয়ান্স মানে কি ওইগুলো, মানে একটু স্পেসিফিক করার জন্য আমরা এগুলো ব্যবহার করি। দিস ওয়ান্স, আই ওয়ান্ট দিস ওয়ান্স, মানে আমি এইগুলো চাই। আই ওয়ান্ট দোজ ওয়ান্স, আমি ওইগুলো চাই। ঠিক আছে, যখন আপনি কোনো কিছুর নাম নিতে চাচ্ছেন না, ধরুন আপনি দোজ অ্যাপলস বলতে পারতেন, কিন্তু এটা যে অ্যাপল এটা সবাই জানে, সেক্ষেত্রে আপনি বলবেন দোজ ওয়ান্স। ঠিক আছে, আমরা বলি না এইগুলো দেন, ওইগুলো দেন, তখন আপনি এরকম দোজ ওয়ান্স, দিস ওয়ান্স বলবেন। আর যদি সরাসরি নাম বলেন তাহলে দোজ অ্যাপলস, দিস অ্যাপলস এভাবে বলতে পারেন। ওয়ান্স এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে এটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে আপনার কন্ট্রাকশন ফর্ম, যেটা আপনার ওয়ান্স মানে হচ্ছে ওয়ান ইজ, ওয়ান ইজ, ওয়ান ইজ। আরেকটা হচ্ছে কি, এটা হতে পারে অ্যাপোস্ট্রফি, ঠিক না? ওয়ান হ্যাজ কাট ওয়ান্স ফিঙ্গার। ওয়ান্স ফিঙ্গার মানে কি? একজনের আঙুল, ওই যে অ্যাপোস্ট্রফি দিয়ে যে জিনিসটা বোঝায় আর কি সেটা। সো ওয়ান্স ফিঙ্গার, ওয়ান্স হেয়ার, এরকম ক্ষেত্রে আমরা ওয়ান্সের ব্যবহারটা দেখি। কথা বুঝছেন? সো এই ব্যাপারগুলো দেখুন, এগুলো গ্রামারের কোনো পার্টের মধ্যেই পড়ে না। তারপরও আমরা যেহেতু প্রোনাউন শিখতেছি, প্রোনাউনের উপর ক্লাস করছি, এই কারণে আমরা প্রোনাউন হিসেবে আমরা এখানে ক্লাসে রেখেছি। পিডিএফ আছে, খুব সুন্দর করে পিডিএফে সব কিছু গুছানো আছে, একের আই এবং একের জে। এই দুটি ক্লাস আপনারা দেখবেন, দেখলেই দেখবেন, সহজেই বুঝতে পারবেন। এখানে তেমন কোনো গ্রামাটিক্যাল কিছুই নেই, জাস্ট ব্যাখ্যা, কিছু ওয়ার্ডসের, কিছু প্যাটার্নের। তো আশা করি এই পর্যন্ত আপনি বুঝতে পেরেছেন। আমাকে একটু বলবেন এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা। আমরা এখন যে ক্লাসটি করব খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আসছি আমরা। এটা হচ্ছে একের কে ক্লাস। আমরা এখন একের কে ক্লাসে প্রবেশ করেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেখানে গ্রামাটিক্যাল কিছু অ্যানালাইসিস আমরা করব। দেখুন ইংলিশ যে সাবজেক্টটা আমরা পড়তেছি, এই ইংলিশ ভাষায় একটা শব্দ, সেটাকে আমরা বলি দ্যাট। এই দ্যাট শব্দটা মাল্টি ফাংশনাল একটা ওয়ার্ড। এটাকে আমরা নাম দিয়েছি মাল্টি ফাংশনাল ওয়ার্ড। এই দ্যাট ইংলিশ সেন্টেন্সের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, খুবই পাওয়ারফুল একটা ওয়ার্ড, এবং বিভিন্নভাবে এটা ব্যবহৃত হয়। যেমন দ্যাট ব্যবহৃত হয় আপনার প্রোনাউন হিসেবে। প্রোনাউন হিসেবে দ্যাটের ব্যবহার এই মাত্র আমরা আলোচনা করেছি, সো আমি উদাহরণ দিচ্ছি না, এটা সবাই জানেন। দ্যাট ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভ হিসেবে, এটাও আমরা এই মাত্র পড়ে এসেছি, উদাহরণ দিব না। দ্যাট ব্যবহৃত হয় অ্যাডভার্ব হিসেবে, আমরা এই মাত্র পড়ে আসছি, এটারও আমরা উদাহরণ দিচ্ছি না বা ব্যাখ্যা করছি না। এরপর দেখুন
দ্যাটের এই ব্যবহারগুলো আপনারা সবাই জানেন, ঠিক আছে। তারপর দেখুন দ্যাট ব্যবহৃত হয় রিলেটিভ প্রোনাউন হিসেবে। রিলেটিভ প্রোনাউন এটা আমরা ব্যাখ্যা করব না, কারণ কি, কারণ রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাটের ব্যবহার আমরা অলরেডি রিলেটিভ ক্লজ সংশ্লিষ্ট যে ক্লাস করেছি সেখানে আমরা দেখেছি দ্যাট কিভাবে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, কিভাবে সেন্টেন্সে বসে। যারা বুঝবেন না তারা অবশ্যই কি করবেন, পিডিএফ খুলে এগুলো সবগুলো উদাহরণ আছে, উদাহরণ দেখলেই বুঝে যাবেন। সো এই ব্যবহারগুলো আশা করি সবাই জানেন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন। এরপর দেখুন দ্যাট শব্দটা ব্যবহৃত হয় কনজাংশন হিসাবে। এই জায়গাটা আমরা এখন ক্লিয়ার করব। আগের বিষয়গুলো আগের ক্লাসে আপনারা শিখেছেন, আমরা দ্যাট যে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় এই ব্যাপারটা আলোচনা করব। দ্যাট কনজাংশন, দ্যাট রিলেটিভ প্রোনাউন, এই দুটার মধ্যে আমরা আলোচনা করব। দেখুন দ্যাট ক্লজের মধ্যে ক্লজ মেকিং করার সময় দুইভাবে ব্যবহৃত হয়। ক্লজ মেকিং করার সময় দ্যাট আপনার কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, আবার ক্লজ মেকিং এর সময় দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা আশা করি আপনারা আগের ক্লাসে ক্লিয়ার, যে রিলেটিভ প্রোনাউন কি, কনজাংশন ব্যাপারটা আমরা ক্লিয়ার করব। এটাও আশা করি অনেকে জানেন টুকটাক। খেয়াল করেন দ্যাটের যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় কোনো ক্লজে, তখনও দ্যাটের অর্থ যে, আবার রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হলে তখনও দ্যাটের বাংলা অর্থ হয় যে। এখানে দুটাই সেম। এই কনজাংশন হিসেবে দ্যাট যখন ব্যবহৃত হয় তখন যে ক্লজটি তৈরি হয়, কনজাংশন দিয়ে যে ক্লজটি তৈরি হয়, তখন সেই ক্লজটি কি হবে, আর রিলেটিভ প্রোনাউন দিয়ে যে ক্লজটি তৈরি হয় তখন সেই ক্লজটি কি হয় এটা আপনারা জানেন। রিলেটিভ প্রোনাউন দিয়ে যদি দ্যাট ক্লজ তৈরি হয়, রিলেটিভ প্রোনাউন হিসেবে যদি দ্যাট ক্লজ মেকিং হয়, সেই দ্যাট ক্লজটাকে আমরা বলছিলাম এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু কনজাংশন হিসেবে যদি দ্যাট দিয়ে আপনার দ্যাট ক্লজ গঠিত হয়, কনজাংশন হিসেবে, তখন সেটি আপনার কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউন ক্লজ হয়। কি হয়? নাউন ক্লজ। তার মানে দেখুন এই দুটার মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে হচ্ছে নাউন ক্লজ। এখন কনজাংশনের দ্যাট আর রিলেটিভ প্রোনাউনের দ্যাট বলতে আমরা কি বুঝি? তো প্রাথমিকভাবে আমরা আশা করি আপনারা রিলেটিভ প্রোনাউনের দ্যাটটা বুঝেন, যে রিলেটিভ প্রোনাউনের দ্যাট হচ্ছে কি, কোনো ব্যক্তির প্রতিনিধিত্ব করে, কোনো ব্যক্তির প্রতিনিধিত্ব করে। যেমন আমরা বলছিলাম যে রহিম, এই রহিম শব্দটা ব্যক্তি বা বস্তুর প্রতিনিধিত্ব করে। এই রহিম শব্দটার প্রতিনিধিত্ব করলে আমরা বলি রহিম। রহিম যেহেতু ব্যক্তি, এই কারণে আমরা দ্যাট ব্যবহার করি না, কিন্তু বয়ের ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। ঠিক আছে, ব্যক্তি অথবা বস্তু উভয় ক্ষেত্রে আমরা কি করতে পারি, দ্যাট ব্যবহার করতে পারি। এটার উপর আমরা ক্লাস করেছি যে কোন কোন জায়গায় দ্যাট বসাটা স্বাভাবিক, কোন কোন জায়গায় হু বসাবেন। দি বয় এই ক্ষেত্রে আমরা দ্যাট বসাতে পারি। দি বয় দ্যাট, অথবা দি বেবি, দি বয় দ্যাট ইজ স্ট্যান্ডিং। এখানে দেখুন এই দ্যাট দিয়ে আমি আসলে কি বুঝাচ্ছি, দি বয় দ্যাট ইজ স্ট্যান্ডিং, যে বালকটা দাঁড়িয়ে আছে। দি বয় দ্যাট ইজ স্ট্যান্ডিং ইজ মাই ব্রাদার। এইখানে আপনার রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করেছি, এবং এই দ্যাট একটা অ্যান্টিসিডেন্ট নিয়েছে। আর এইখানেও বাংলা সাউন্ড যে হয়েছে, যে বালকটি দাঁড়িয়ে আছে সে আমার ভাই। কিন্তু যদি কনজাংশন হিসেবে এটার ব্যবহার হতো তখন তাহলে কি হতো, দেখুন কনজাংশন হিসেবে ব্যবহার হলে আমরা যদি বলতাম যে that he fails astonished us, মানে কি, দ্যাট হি ফেইলস অ্যাস্টনিশড আস। দেখুন এই জায়গায় দ্যাট কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নেয়নি। দ্যাট হি ফেইলস অ্যাস্টনিশড আস, ফেইলড দেন পাস্ট ফর্ম যেহেতু, দ্যাট হি ফেইলড অ্যাস্টনিশড আস। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে সে যে ফেইল করলো, সে যে ব্যর্থ হলো। এখানে অনুবাদটা হবে কি, সে যে ব্যর্থ হলো, অ্যাস্টনিশড আস আমাদের অবাক করলো। তাহলে দেখুন এই জায়গায় আপনার যে আছে, আবার এই জায়গায় কিন্তু যে আছে, কিন্তু এই দুই যে এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, একটা বিরাট বড় পার্থক্য আছে। দেখুন দ্যাট হি ফেইলড অ্যাস্টনিশড আস, দি বয় দ্যাট ইজ স্ট্যান্ডিং ইজ মাই ব্রাদার।
তাহলে এইখানে আমরা দুইটার মধ্যে পার্থক্য ধরতে পারছি কিনা একটু আমাকে বলবেন, যে এখানে আমরা দ্যাট কি হিসেবে দেখাচ্ছি, কনজাংশন হিসেবে দ্যাট কীভাবে বসে, রিলেটিভ প্রোনাউন হিসেবে কীভাবে বসে, এবং দুইটারই অনুবাদ যে হয়, কিন্তু এই যে এর মধ্যে একটা পার্থক্য আছে, কনজাংশনের দ্যাট আর কি রিলেটিভ প্রোনাউনের দ্যাট। এরপরও যারা বুঝবেন না, আমরা আরও সংক্ষেপে সুন্দর করে আপনাদেরকে একটা কথা বলে বোঝানোর চেষ্টা করব। দেখুন, আমরা আলোচনা করেছিলাম কনজাংশনের, এখানে আলোচনা করেছি কনজাংশনের দ্যাট, এখানে আলোচনা করেছি রিলেটিভ প্রোনাউনের দ্যাট। ঠিক আছে, বাংলা শব্দে দেখবেন আপনি যের পর ব্যক্তি, বস্তু বা বিষয় আসবে। যদি এই স্ট্রাকচারে হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে রিলেটিভ প্রোনাউন। বাংলায় কি এটা, ইংরেজিতে তাহলে কি হবে? ইংলিশে দেখবেন ব্যক্তি বস্তু আগে, ইংলিশে ব্যক্তি বস্তু বা বিষয় থাকে আগে, তারপর থাকে দ্যাট। ইংলিশ থেকে বুঝতে গেলে দ্যাট থাকে, এবং এই দ্যাট কোনো একটা অ্যান্টিসিডেন্টকে টার্গেট করে কথা বলে, তখন আপনি বুঝবেন এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যদি এই কাজগুলো না করে তাহলে সেটা কনজাংশন, যদি এই কাজগুলো না করে তাহলে সেটা কি কনজাংশন। এই ক্ষেত্রে এটার অনুবাদ করার ক্ষেত্রে কি করবেন, এটার অনুবাদ করার ক্ষেত্রে দেখবেন আপনি বাংলায় যদি অনুবাদ করেন, মানে এটার সাথে মিলিয়ে যদি অনুবাদ করেন, এটাতে আগে যে আসছে, পরে ব্যক্তি বস্তু, যে ব্যক্তি যে বস্তু যে বিষয়, এইভাবে অনুবাদ আসে। আর এইখানে ব্যক্তি বস্তু আগে আসে, ব্যক্তি বস্তু বিষয়, তারপর বলবেন যে 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 ঠিক আছে, অথবা আমরা বলতে পারি সাবজেক্ট আগে আসে, তারপর দ্যাট আসে। ঠিক আছে, তো এই জায়গায় কিন্তু অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করবে না। তো বোঝার উপায় হচ্ছে যে অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করে কিনা, তার মানে অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করবে না কনজাংশনের দ্যাটে। এই ব্যাপারটা দেখুন বুঝতে পেরেছেন কিনা, যারা বুঝতে পেরেছেন তারা একটু আমাকে বলবেন। আমরা এখন আপনাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলো মানে বোঝার চেষ্টা করবেন। ধরেন বললাম আমি যে গাইতে পারি তা সবার জানা, এটার অনুবাদ করবেন। এবং এখানে খেয়াল করবেন যে এই যে এটা কিসের, কনজাংশনের নাকি আপনার রিলেটিভ প্রোনাউনের। একজন বলেছেন কনজাংশনের দ্যাট হলে এটার অনুবাদ কি হবে? আমি যে গাইতে পারি। তাহলে আপনি এই ধরনের সেন্টেন্স দেখুন, আগে সাবজেক্ট, তারপর হচ্ছে কি যে, ঠিক না? এই ক্ষেত্রে দ্যাট আগে বসাবেন, দ্যাট কনজাংশনের, এখানে দ্যাট আগে বসাবেন, যে যের জন্য দ্যাট বসাবেন, তারপর এটা আমি গাইতে পারি এটা বসাবেন, আই ক্যান সিং। তা সবার জানা, দেখুন তা সবার জানা। এখন এই ক্লজকে লিখবেন, তা সবার জানা মানে কি, ইজ নোন টু অল, তা সবার কাছে জানা। দ্যাট আই ক্যান সিং ইজ নোন টু অল, দ্যাট আই ক্যান সিং ইজ নোন টু অল। তাহলে প্যাটার্নটা আশা করি আপনারা ধরতে পেরেছেন যে কিভাবে আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি।
সো সবাই একটু করার চেষ্টা করবেন, যে অনুবাদ করার চেষ্টা করবেন, বুঝতে পেরেছেন কিনা বুঝার একটু চেষ্টা করবেন। সো এটা সবাই বুঝতে পেরেছেন? একটু আমাকে জানাবেন বুঝতে পারলে। আমরা কিছু সেন্টেন্স দিচ্ছি আপনাদের, আপনারা এটার অনুবাদ করবেন। এই সেন্টেন্সটা অনুবাদ করবেন, মেয়েরা যে রান্না করতে পারে না এটা অপমানকর। যে গল্প তুমি বলে গেলে তা পুরাই অবাস্তব। খেয়াল করুন, এখানে আমরা দুটি বাক্য তুলে ধরেছি। এটা ধরেন 1 নাম্বার, এটা ধরেন 2 নাম্বার। এখানে আপনাকে বলতে হবে কোন যে কনজাংশন এবং কোন যে রিলেটিভ প্রোনাউন। ওকে, সো অনেকে আনসার করেছেন, কারেক্ট আনসার করেছেন। তো এখন এটার একটু অনুবাদ করে দেখাবেন যে আপনি অনুবাদ ঠিক মতো করতে পারছেন কিনা। এই দুটার অনুবাদ করবেন, অনুবাদ করতে পারলে বুঝতে পারবো আপনি রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশনের ব্যাপারটা বুঝেন। তো দ্রুত অনুবাদ করে জানাবেন এই দুইটা সেন্টেন্সের অনুবাদ কি হবে।
তো দেখুন আমরা বলছিলাম যে এটার অনুবাদ কি আসলে আপনারা করতে পারছেন না নাকি? মেয়েরা যে রান্না করতে পারে না এটা অপমান করে, এটার অনুবাদ করতে বলছি। সো এটা যদি কনজাংশনের যে হয় তাহলে আমরা বলছিলাম যে কনজাংশনের যে এইরকম প্যাটার্নে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে আগেই আপনি কি করবেন, এই যে শব্দটাকে নিয়ে আসবেন আগে, আর মেয়েরা ইংলিশে এটা পরে বসবে, ঠিক আছে? তাহলে আপনি এটাকে কি করবেন, প্রথমে যে এর জন্য দিবেন দ্যাট, আর বাকি এই যে মেয়েরা রান্না করতে পারে না এটার মানে কি, এটার মানে হচ্ছে উইম্যান বা গার্লস বলতে পারেন, উইম্যান ক্যানট কুক রান্না করতে পারে না। এই যে দ্যাট দিয়ে আপনি ক্লজটা তৈরি করেছেন, এই ক্লজটা হচ্ছে নাউন ক্লজ এবং এটাকে আপনি পরবর্তী বাক্যের সাবজেক্ট করবেন, এবং এই বিষয়টা হচ্ছে কি অপমানকর। এটার ইংলিশ হচ্ছে ইজ ডিমিনিং, ঠিক আছে, ইজ ডিমিনিং। আবার এটা দেখুন, যে গল্প তুমি বলে গেলে তা পুরাই অবাস্তব। এটার অনুবাদ কি হবে? এটা যেহেতু রিলেটিভ প্রোনাউনের, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, রিলেটিভ প্রোনাউন হলে আমরা বলছিলাম যে আগে অ্যান্টিসিডেন্ট থাকে, ঠিক না? আগে অ্যান্টিসিডেন্ট থাকে। তাহলে এই যে এর অ্যান্টিসিডেন্ট কোনটা? এই যে এটার অ্যান্টিসিডেন্ট কোনটা? বাংলায় এই যে গল্প শব্দটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে আপনার এই ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট আগে আসবে, গল্প মানে কি, দি স্টোরি, এই যে এই শব্দটা এখানে নিয়ে আসলাম। এখন আপনি এই দ্যাটকে নিয়ে আসবেন, দি স্টোরি দ্যাট ইউ টোল্ড। এখন যে ক্লজটা হয়েছে এই দ্যাট ক্লজটা হচ্ছে এই যে এখানকার যে দ্যাট ক্লজটা হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, মডিফাই করছে এই দি স্টোরিকে। এই দি স্টোরি বাক্যের সাবজেক্ট। এখন দি স্টোরি কি, পুরাই অবাস্তব ইংলিশ কি, ইজ কমপ্লিটলি আনরিয়ালিস্টিক, সম্পূর্ণ কমপ্লিটলি আনরিয়ালিস্টিক। ওকে, এই ব্যাপারটা ক্লাস করছেন কিন্তু একজন রিপ্লাই করেছেন, দি গার্ল ক্যানট কুক ইজ ডিসঅনারেবল। দি গার্ল ক্যানট কুক ইজ হয় না, আপনার বিমল পল ভাই আপনার সেন্টেন্স হয় না। আমরা সেন্টেন্স মেকিং করার ক্ষেত্রে বলেছিলাম কি, রিলেটিভ প্রোনাউন কিংবা কনজাংশন এনে আপনি ক্লজটা তৈরি করবেন, কিন্তু করেন নাই তো আপনি। দ্যাট দ্য স্টোরি টোল্ড ইজ টোটালি প্রাগমেটিক। দেখুন আপনি নিচেরটায় রিলেটিভ প্রোনাউনের জায়গায় আপনি দ্যাট আগে নিয়ে আসছেন, এই কারণে আপনার সেন্টেন্সটা হয় নাই। তো দ্য স্টোরি এটা ঠিক আছে, দ্য স্টোরি দ্যাট ইউ টোল্ড ইজ কমপ্লিটলি আনরিয়ালিস্টিক, এটা ঠিক আছে। সো যারা ক্লাস করেছেন রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশনের ব্যাপারটা আপনাদের অবশ্যই বুঝতে হবে। এই কোর্স করার মানে ভ্যালুয়েবল একটা জিনিস হচ্ছে এই জিনিসটা আপনাকে জানতে হবে, রিলেটিভ প্রোনাউন কি এবং কনজাংশন কি। রিলেটিভ প্রোনাউনের হিসাবে দ্যাট কীভাবে ব্যবহৃত হয় এবং কনজাংশন হিসেবে দ্যাট কীভাবে ব্যবহৃত হয়, এই দুইটা আলোচনা আপনাকে বুঝতে হবে। আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি, বাকি ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে করব, এবং নেক্সট ক্লাসে এই টপিক্সের উপর আরও বিস্তারিত আলোচনা করা হবে। যদি আপনারা না বুঝেন, আমি নেক্সট ক্লাসে অর্থাৎ 1 কে পর্যন্ত পিডিএফ এবং ভিডিও ক্লাস আপলোড করব। যারা সিরিয়াস আছেন তারা অবশ্যই ক্লাসগুলো দেখবেন, বোঝার চেষ্টা করবেন। কোনো প্রশ্ন থাকলে নেক্সট লাইভ ক্লাসে কিংবা আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে আপনি আপলোড করবেন, ঠিক আছে? যাদের আগ্রহ আছে, যারা বুঝেন, যারা ধৈর্য ধরে এই পর্যন্ত এসেছেন তারা। ওকে, সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। রাইহান রহমান ভাই বলেছেন যে ইউ সে দ্য স্টোরি দ্যাট ইজ নট রিলায়েবল। এটাও হয়, ইউ সে দ্য স্টোরি, ইউ সে না বলে ইউ টোল্ড দ্য স্টোরি দ্যাট ইজ নট রিলায়েবল। এক্ষেত্রে এটাও কিন্তু হবে, কারণ দি স্টোরি আগে লিখেছেন, দ্যাট পরে লিখেছেন, এটাও হবে, ঠিক আছে? আপনি এভাবে বলতে পারতেন, দি স্টোরি দ্যাট ইউ টোল্ড ইজ নট রিলায়েবল, ঠিক আছে? এভাবে বলতে পারেন। রিয়ালিস্টিক বলেন, রিলায়েবল না বলে রিয়ালিস্টিক, বাস্তবিক নয়। ওকে, সো রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা তো বোঝার কথা, কারণ রিলেটিভ প্রোনাউন নিয়ে তো আমরা অনেক আগেই ক্লাস করেছি। ওকে, আজকে এই পর্যন্ত থাকলো। যাদের যে ধরনের প্রবলেম হবে, সমস্যা হবে, পিডিএফ ফাইল পড়ে কিংবা আমাদের ক্লাসগুলো দেখে নেক্সট লাইভ ক্লাসে তুলে ধরবেন, অথবা আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে প্রশ্ন করবেন। সে পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।